আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ যারা অ্যাডমিশন চিন্তা নিয়ে বেশ প্যারায় আছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং এই ভিডিওটা স্পেসিফিক্যালি উদ্দেশ্য করে তাদের জন্যই যাদের এইচএসসিতে বেসিক আসলে ভালো না খুব একটা। এইচএসসিতে পড়াশোনায় কিছুটা গ্যাপ ছিল ভিন্ন কারণে, অনেক কারণে এইচএসসির পড়াশোনা ঠিক মতন মনেও নাই, পরীক্ষার মোটামুটিভাবে দিয়েছি, জিপিএ রিকোয়ারমেন্ট হয়তো বা মিলে যাবে, বাট যেহেতু বেসিক ভালো নাই এখানে তো আমি আসলে অ্যাডমিশনে ফিল্টার হয়ে যাব। তাহলে যেহেতু বেসিক ভালো নাই, আমার জন্য কি প্রিপারেশন নেওয়া বেস্ট হবে বা এখন থেকে আমি কিভাবে প্রিপারেশন নিব, আজকের এই ভিডিওতে এই দুইটা প্রশ্নের A to Z আলোচনা থাকবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি তোমাকে শেষে যে একটা সোর্সের কথা বলে দিব, যেখান থেকে তুমি কিছুটা ফ্রিতে এবং বাকিটা খুব অল্প সংখ্যক পেমেন্টের মাধ্যমে দেখা যাবে টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারবা। চলো আমি যদি শুরু করি একটু প্রথমে, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে কোন দিকে এগোবা এটা সবসময় মাথায় রেখো। যে মানুষজন শুরু থেকেই চিন্তা করতেছে আমি 2 নৌকা 3 নৌকাতে পা দিয়ে চলবো, ওর আসলে নৌকা ডুবেই ঘটবে। ও আলটিমেটলি দেখা যাবে খুব একটা, মানে একেবারে হাজারে 2-1টা ছাড়া, এরকম মানে এক্সেপশন ছাড়া অন্যান্য রকম মানুষজনগুলো খুব একটা বেশি আসলে কি করতে পারবে না। মনে হয় না যে আসলে ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবে। কেন পারবে না? কেন বলতেছি, কারণ আমার যে ফ্রেন্ডগুলা বুয়েট মেডিকেল মানে বুয়েট ডিএমসি ডিউ 3 জায়গাতের ভিতরে হয়েছিল, এই ফ্রেন্ডগুলাকে আমি কখনো দেখি নাই হচ্ছে যে ধর আলাদা রকম ভাবে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, আলাদা রকম ভাবে এয়ার প্রিপারেশন নিচ্ছে, ঢাবির প্রিপারেশন নিচ্ছে। আমার ভার্সিটি প্রিপারেশন নাও এক ফ্রেন্ড ও বুয়েট ডিউ ডিএমসি তিনটাতে হয়েছিল। সো দেজ আর লাইক লিটারেলি কেমন এক্সাম্পল, মানে এক্সেপশনাল এক্সাম্পল, ওরা ব্যতিক্রম। ওগুলার ভিতরে তুমি আসলে কমন উদাহরণ দিয়ে আসলে হবে না। সো আমি বলতেছি না যেটা তোমার দ্বারা সম্ভব না। তুমি যদি ইফোর্ট দাও তাহলে অবভিয়াসলি পসিবল। তুমি যদি মেডিকেল প্রিপারেশনের আগ দিয়ে, মানে মেডিকেল পরীক্ষার আগ দিয়ে আর কি 1 মাস আগ দিয়ে হলো বায়োলজি, জিকে, ইংলিশগুলোকে ঠিক মতন করে পড়ো, তোমার যদি এই একাডেমিক লাইফে মোটামুটি ভাবে পড়া থাকে এবং আল্লাহ সহায় হলে তুমি যদি আসলে কমন পাও, অবশ্যই তুমি মেডিকেলেও চান্স পাবা। আর তুমি একদিন ধরে ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ারিংও চান্স পাবা, ইঞ্জিনিয়ারিং এর পরে ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভার্সিটিতেও হবে। ইম্পসিবল না। তবে আমি কখনোই চাইবো না এই জিনিসটা ফ্যান্টাসাইজ করতে, এই জিনিসটা নিয়ে তোমাকে স্বপ্ন দেখাতে যে তুমি 3টাতে। তোমাকে আমি বলবো তোমার স্পেসিফিক গোলটা সিলেক্ট করে তুমি একেবারে বেসিক যেহেতু বেসিক ভালো না, তাই আমি ফার্স্ট অফ অল বলবো ইঞ্জিনিয়ারিং জিনিসটাকে একটু লেস ইম্পর্টেন্ট দিয়ে দেখো, লেস ইম্পর্টেন্ট দিয়ে। কারণ ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ভাই বেসিকটা খুব জরুরি। তুমি যদি চাও যে না ভাই আমার জিপিএ রিকোয়ারমেন্ট মিলে যাচ্ছে, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিব, আমি তাও তোমাকে ভেরি ওয়েলকাম করবো, অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই। বাট তোমাকে শুরু থেকেই একেবারে ডাবল ইফোর্ট দিয়ে একসাথে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর মতন পড়াশোনা তো কমপ্লিট করতে হবে, সাথে সাথে তোমার একাডেমিক বেসিকটাও আর কি ক্লিয়ার করতে হবে। এরকম ইফোর্ট দেওয়ার মতন যদি তুমি ইন্টেন্ট হয়ে থাকো তাহলে ইউ আর ভেরি ওয়েলকাম, নো প্রবলেম। তাহলে তোমার যদি আসলে দেখা যায় যে বেসিক খুব একটা বেশি ভালো না, এখন তোমাকে বেসিক কভারও করতে হবে, প্লাস হচ্ছে যে মানে প্রিপারেশনে নিতে হবে, তাহলে তোমার জন্য সব থেকে বেস্ট চয়েস হয় মোটামুটি পড়াশোনার মধ্যে ভার্সিটি ভার্সিটি ক হয় হচ্ছে তোমার জন্য সব থেকে বেস্ট। ভার্সিটি ক বা ভার্সিটি এ। তারপরে হচ্ছে যদি মেডিকেলের কথা চিন্তা করো তাহলে তো এখানে কোনো সমস্যা নেই, এখানে বেসিক রিলেটেড জিনিসটা খুব বেশি যে ইস্যু করবে এমন না ভাইয়া। তোমার এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাকে মনে রাখতে হবে যে তোমার মনে রাখার ক্যাপাবিলিটি যদি বেশি থাকে, মনে রাখার ক্যাপাবিলিটি বেশি থাকলে আশা করা যায় তুমি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা। মনে রাখার ক্যাপাবিলিটিটা কি থাকা লাগবে? হাই থাকা লাগবে। এখন কথা হচ্ছে তুমি আসলে কোন জায়গা থেকে কোন রকম ভাবে যেতে পারবা, কোন দিকে যেতে পারবা। আলটিমেটলি দেখো ভার্সিটি ক থেকে তোমার জন্য যে ডিইউ, সিইউ, আরইউ, জেইউ, জেএনইউ, কেইউ, এগ্রি, জিএসটি, মেনি মোর যতগুলা আছে সবগুলা ভার্সিটি ক এর ভিতরে তুমি আসলে যুক্ত হতে পারবা। মানে তুমি যদি ভার্সিটি ক এর প্রিপারেশন নাও তাহলে তোমার কিন্তু এতগুলো অপশন আসলে আলটিমেটলি খুলে। হ্যাঁ, এখানে জিপিএ রিকোয়ারমেন্ট, মার্ক রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে অনেক জায়গাতে হয়তো তুমি পরীক্ষা দিতে পারবা বা পারবা না, বাট তোমার প্রিপারেশন কিন্তু ডান হয়ে যাবে এতগুলার। সেটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? বাট যাদের কথা হচ্ছে না ভাই আমার ইঞ্জিনিয়ারিং পড়ারই আগ্রহ, সেটাতেই হচ্ছে প্যাশন আছে, আমার বেসিকটা ভালো না বাট আমি খুব বেশি পড়াশোনা করতে পারবো এরকমও না, বাট আমি চাচ্ছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে, তাদের জন্য সাজেশন হচ্ছে যে তুমি হয়তোবা এই জায়গাটা কোনো রকম হয়তোবা মিস করে ফেলতেও পারো, অথবা দেখা যাবে যে বুয়েটটা আসলে তোমার হাতে ধরা দিচ্ছে না। মানে সিকিউরিটির ভিতরে তুমি যদি দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ করতে পারো বা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারো, তাহলে তুমি চান্স আশা করাও যেতে পারে, ওখানে একটা সর্বোচ্চ এফোর্ট দিতে পারো। বাট এছাড়াও তোমার জন্য সাস, তারপরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইইউটি, বুটেক্স এগুলা কিন্তু অপশন হিসেবে থাকে ইঞ্জিনিয়ারিং যারা চিন্তা ভাবনা করতেছো। তবে আমি তোমাকে আরেকটা ইনফরমেশন দিই, অবভিয়াসলি ঢাবি ক থেকে শুরু করে ভার্সিটি যতগুলা মানে জায়গা আছে সবকিছুতেই কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে ভাইয়া। ট্রিপল ই, সিএসসি এগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আছে, আইআইটি, তারপর কতগুলো আছে ইঞ্জিনিয়ারিং অনুষদ টোটালি আলাদা। সো মানে আমি কেন বলতেছি আসলে, কারণ জিনিসটা দুঃখজনক, হাস্যকর কাইন্ড অফ, আমি অ্যাডমিশনের আগে জানতামই না। লিটারেলি আমি অ্যাডমিশন টাইম এসে জানছি যে ভার্সিটিতেও আসলে পিওর সাবজেক্ট ছাড়া বা আসলে রিলেভেন্ট সাবজেক্ট ছাড়া, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট ছাড়া ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আছে পড়াশোনা করার মতো। দুঃখজনক না? যাই হোক, ওকে। সো তোমার ভার্সিটি থেকে এতগুলার কিন্তু প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? সো ভার্সিটি ক অবভিয়াসলি সব থেকে বেশি সিগনিফিকেন্টটা রাখতেছে। এরপরে আসো ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি মানে ওই যে বুয়েটের পরে সিকেরুয়েট ওখান থেকে যেতে পারো, তারপরে হচ্ছে সাস্ট, তারপরে হচ্ছে আমাদের কি আইইউটি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, সাস্ট, পুস্ট, নুস্ট আরো যেগুলো আছে, এইচএসটিইউ থেকে শুরু করে আরো অন্যান্য ম্যানি মোর, তারপরে আসে হচ্ছে স্পেসিফিক বুটেক্স,
ঠিক আছে, ওকে। এরপরে দেখো মেডিকেল থেকে যেখানে যাওয়া যায়, মেডিকেল থেকে যেটা কাজ করা যায়, যেহেতু মেডিকেল পরীক্ষাটা অ্যাজ ইউজুয়াল মোটামুটি ভাবে ঠিক, যেটা স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ করে, শিক্ষা অধিদপ্তর কিন্তু না, এটা তুমি জানো আশা করি। তো স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ করার সহ আরো বিভিন্ন কারণে এটা সব থেকে প্রথমে হয়ে যায় মেডিকেল ভর্তি পরীক্ষাটা। সো মেডিকেল ভর্তি পরীক্ষার পর থেকে যে টাইমটা থাকে, খুব বেশি টাইম প্রত্যেক বাজে থাকে এরকম না, যেন আগের বাড়ি মাত্র 7 দিন কি 17 দিন সময় ছিল মাত্র। ওখান থেকে আসলে ভার্সিটি কতে শিফট করা যায় এমন বলবো না, তবে শিফট করা কঠিন। বাট আমার কিছু একেবারে মানে কি বলবো সাথে যুক্ত থাকা স্টুডেন্ট ছিল যারা মেডিকেল ভর্তি পরীক্ষাতে হয়েছিল, মানে একটুর জন্য আর কি চান্স পায় নাই। পরবর্তীতে যে টাইমটুকু ছিল, ওদের কাছে টাইম ছিল বোধহয় 16 দিন মতন, ওই 16 দিন পড়াশোনা করার মাধ্যমে ওরা কিন্তু ঢাবি কয়ের ভিতরে হয়েছে, এবং একজন হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথের মধ্যেও পড়তেছে। আসলে দেখছো মেডিকেল প্রিপারেশন থেকে অ্যাপ্লাইড ম্যাথ, মানে কি একটা বৈচিত্র্য, কি একটা অবস্থা। বাট এটা কিন্তু ইম্পসিবল না, অবভিয়াসলি পসিবল। ডিপেন্ড করতেছে তুমি এফোর্ট কতটুকু দিচ্ছ, তুমি কোশ্চেন ব্যাংক, তুমি হচ্ছে যে কোন টেকনিকটা ফলো করতেছো, তুমি প্রপার গাইডেন্সের ভিতরে থাকতেছো কিনা, এবং তুমি যা পড়ছো সেটা ইনশাল্লাহ কমন আসছে কিনা, সেটা ইনশাল্লাহ চলে আসবে। না আসার তো কিছু নাই, টাইপ ওয়াইজ হলেও তো আসবে, বাট আসবে। সো তুমি আশা করি বুঝতে পারছো যে বেসিক ভালো না থাকলে আলটিমেটলি তোমার জন্য সর্বোচ্চ ফার্স্ট এবং প্রায়োরিটি আমি বলবো আর কি ভার্সিটি ক। যদি তোমার কাছে মনে হয় হচ্ছে যে, কেন বলতেছি, কারণ ভার্সিটি কয়ের জন্য যতটুকু বেসিক লাগবে এখানে বেসিক লাগবে না এমন মোটেও না, অবশ্যই লাগবে। ভার্সিটি কয়ের জন্য বেসিক যতটুকু লাগবে সেটা তুমি প্রিপারেশন নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ কভার করতে পারবা। যদি তুমি চাও যে না ভাই আমি ইন্টেন্ট ইঞ্জিনিয়ারিংই কমপ্লিট করবো, তাও সমস্যা নাই। অবশ্যই তোমাকে বাইহুক আর বাইক্রুক মেনটেন করতে হবে যে না আমি বেসিকটা কমপ্লিট করে যাব। তোমার জন্য অপশন আর কি, বুয়েটটা যদি একটু মানে যদি একটু না আসলে মিস হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সিকের ওয়েট যদি তুমি আসলে করতে পারো, অ্যাটেন্ড করতে পারো, না হলেও সাস্ট থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইওটি এগুলা ইনশাল্লাহ চলে আসবে, আশা করা যায়। এগুলোর দিকে চিন্তা করতে পারো। আর এই যে মেডিকেল বাবাজি, মেডিকেলের জন্য তোমার বেসিক নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, মনে রাখার টেকনিকটা যদি ভালো মতন থাকে তাহলে মেডিকেল থেকে তুমি আরেকটু বেসিক সহ অ্যাড করতে পারলে ভার্সিটি এটার ভিতরে সুন্দর মতন সুইচ করতে পারবা। সো এইগুলা আসলে খুব ইউজুয়াল, খুব রিচুয়াল, এগুলো আসলে হয়, ঠিক আছে। তো সেজন্য আমি তোমাকে বলবো যে এই বেসিকটাকে কমপ্লিট বা ক্লিয়ার করার জন্য ওই তোমার একেবারে শুরুর প্রস্তুতি থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এ টু জেড ডিটেলস আসোস আমি একটু বুঝাই দিই বিষয়গুলো। তুমি যদি চিন্তা করো তাহলে ফার্স্ট অফ অল যেটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে একাডেমিক থিওরির পার্ট যা পড়তেছো শুরু থেকেই বেসিক বুঝে বুঝে গেল। ধরো তুমি হচ্ছে আমাদের হালস্ট্রাইক ভার্সিটি এই ইউনিট প্রোগ্রামের ভিতরে আছো, ঠিক আছে। এই ইউনিট প্রোগ্রামের মধ্যে আমি তোমাকে প্রথম রসায়নের প্রথম ক্লাস যেটা দিছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের উপরে, ক্লাসের লেন্থ কত 2 ঘন্টা 13 মিনিট, ধরে নাও 2 ঘন্টা 13 মিনিট। তুমি যে এই জিনিসটা পড়তেছো তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি ওই খালি অ্যাডমিশনের জন্য যা বলতেছে তাই না, এখানে যে বেসিক পয়েন্টটা আছে মানে যেখান থেকে উত্তরটা আসলো সেটা যেন কমপ্লিট করতে পারো। এটার একটু বেসিক ডিফারেন্সটা বলি আর একটু ডিফারেন্স দিয়ে বুঝাই। আমি যখন এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা নিলাম তখন একাডেমিকের মধ্যে আমি নিয়েছিলাম হচ্ছে একাডেমিকের মধ্যে এই ক্লাসটা ছিল হচ্ছে টোটাল 8টা পার্টে। টোটাল 8টা পার্টে প্রত্যেকটাই কাইন্ড অফ লেন্থ কিরকম হবে, ওই যে ধরো হচ্ছে যে প্রায় 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন রীতিমতন এরকম। এখন যখন তুমি দেখতেছো যে আমি এটা ভার্সিটি ইউনিটের ক্লাসে দিছি, আমি তোমাকে এই জন্য কেমিস্ট্রিতে সর্বোচ্চ কয়টা ক্লাস দিতে পারবো? 2টা। নাহলে তুমি পড়বা কখন, নিজে প্র্যাকটিস করবা কখন? এখন যদি একাডেমিকের মতন পড়ো এমন তো না। ওই 2টা ক্লাসেই কিন্তু এই 8টা ক্লাসের টোটাল সামারিটা আছে। সব জায়গাতে আমাকে কিন্তু এখন ডিরাইভ করে থিওরি দেখানো লাগেনি, কারণ ওটা তো তোমার একাডেমিক আমি কমপ্লিট করছি। আমি তো ধরে নিছি হচ্ছে যে তুমি পড়ছো, তোমার বেসিক নাই, তোমাকে সেখানে কাজ করতে হবে, এটা তোমার নিজেকে কাজ করতে হবে। সো আমি যেটা বলতেছি 8টা পার্টে যে কমপ্লিট করছিলাম ওটাই কিন্তু আমি এখন 2টা পার্টে পড়াইছি। একটা মিনিমাল জিনিস, একটা সিঙ্গেল জিনিস ইনশাল্লাহ বাদ দেওয়া নাই। তুমি ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, যে চেক করতে পারো, ঠিক আছে। তুমি ডেমো ক্লাস চেক করলে ইনশাল্লাহ তোমার পছন্দ হবে। পছন্দ হলে তুমি অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের সাথে হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম। এখন যদি ভার্সিটি ইউনিট প্রিপারেশন না চিন্তা থাকে, এখন আমি তোমাকে বলি জিনিসটা হলো যে শুধু তো যেটুকু পড়াইছি সেটুকু বাদ, মানে কোনো যে বাদ নাই এটা এমনও না, বরঞ্চ এই যে এখন আমি তোমাকে যে 2 ঘন্টা 13 মিনিট আর একটা 3 ঘন্টা পার্ট গেছে, এটুকু সময়ের ভিতরে কিন্তু আমি তোমাকে কিছু ভার্সিটি ইউনিটের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলোকে সলভ করার জন্য কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স সহ কিছু স্পেসিফিক কোয়েশ্চেনও সলভ করাই দিছি। সো ওই সব কিছুই কিন্তু এখন বর্তমানে তোমাকে কতটুকুর ভিতরে নিয়ে আসা হয়েছে, অবভিয়াসলি দেখা গেছে যে ইন টোটালে 6 থেকে 6.5 ঘন্টার ভিতরে নিয়ে আসা হয়েছে। সো তোর যদি বাবাজি বেসিক না থাকে, শুধু এটা সেটা ক্লিয়ার না থাকে, তাহলে তুই 6.5 এর ভিতরে আসলে কমপ্লিট করে আর কি খুব বেশি বুঝতে পারবি না। তো সেজন্য যে কাজটা করতে হবে যে কোনো একটা কনসেপ্টে কোনো একটা জায়গাতে যদি আসলে বুঝতে প্রবলেম হয় যে ভাইয়া এখান থেকে এটা যেটা করলে এটা বুঝতেছি না, সেটার জন্য দ্রুত সেখানে বেসিকে যেতে হবে। সেটা হচ্ছে একেবারে ডিপ ইন ডিটেলস এর কারণটা খুঁজতে হবে, কি ছিল এটা, কেন পাচ্ছি না, কেন পারবো না, এভাবে বেসিকটা কমপ্লিট করে এগোতে হবে। না হলে কপালে দুঃখ আছে, না হলে বাবাজি এটা বোর্ড পরীক্ষা না। বোর্ড পরীক্ষাও তো এখন যেরকম হওয়া শুরু করছে, অ্যাডমিশন পরীক্ষাতে একেবারে ছেকে একেবারে ফিল্টার আউট করে ফেলবে, বুঝছো? ওকে, এরপরে দেখো পড়া অংশের কোশ্চেন ব্যাংক সলভ, এটা প্রত্যেক দিন মাস্ট। একেবারে তুমি যতটুকু পড়লা, যে ক্লাসটা কমপ্লিট করলা ওখানে ধরো তোমার টোটাল টপিক 1 থেকে 7 10 পর্যন্ত কভার করা হয়েছে, ধরে নাও 1 থেকে 7 1 থেকে 10 তোমার টোটালে কোশ্চেন ব্যাংকের মধ্যে ধরো টপিক আছে 14টা বা 15টা 18টা। তো টোটালে হচ্ছে ধরে নাও যেহেতু অর্ধেক করে করা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত কমপ্লিট করা হলো। তো তোর অবশ্যই ওইটার ক্লাস কমপ্লিট করার পরে নিজে যে কাজটা করতে হবে যে 1 থেকে ওই 9 পর্যন্ত
টোটাল টপিক তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যাবা নিজে, মাস্ট, এটা একেবারে ফরজ। এরপরে দেখো পরের দিন যখন তুমি আরেকটা নতুন ক্লাস করতেছো, তারপরে সেটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, তারপরেই তোমাকে মিনিমাম আধা ঘন্টা সময় রাখা লাগবে যে আমি আগের দিন যা পড়ছিলাম সেটার রিক্যাপ। সেটা কি রিক্যাপ করবা কেমনে? নিজের নোট থেকে, নিজের করা নোট থেকে। তুমি যে একটা ক্লাস করতেছো 2 ঘন্টা, এটা নিজের নোট করবা না, এই নিজের নোট থেকে হচ্ছে সব সময় ডিভাইসটা যেটা সামনে আছে এটা সামনে এরকম থাকবে, তুমি হচ্ছে যে ক্লাসের নিজের নোট করে করে বুঝবা, স্পেসিফিক ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো ক্লাসে ভাইয়া বলে দিচ্ছে প্লাস তোমার কাছে মনে হচ্ছে, এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে সবসময় লিখবা, এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে সবসময় আলাদা করবা। ওকে, এরপরে আসো মানে যেটা আমাদের 4 নাম্বার কাজ, সেটা হচ্ছে দিন শেষে ওটার একটা এক্সাম। ওই যে তুমি রিভিশন কমপ্লিট করলা আগের দিনেরটা, তারপরে যেটা পড়ছো ওইটার এক্সাম, ওই এক্সামটাকে মাস দেওয়া। এখন আমাদের যে হালস্ট্রাইক ইউনিট যে ভার্সিটি প্রোগ্রাম আছে, সেখানে তোমাকে ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড 100+ এক্সাম দেওয়া আছে। সেখানে তুমি সাবজেক্ট ওয়াইজ, টপিক, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এক্সাম দিতে পারবা। ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে। সো আরামসে ওই এক প্যাকেজের মধ্যে তোমার যা কিছু দরকার সবকিছু কিন্তু যুক্ত। তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে অবভিয়াসলি লিঙ্কটা চেক করতে পারো। এরপরে যদি আমি বলি, এইটুকু তোমার হচ্ছে যে প্রত্যেক দিনের রেগুলার একটা কাজ। এই রেগুলার কাজ করতে যে তোর বিলিভ মি ভাইয়া চলে যাবে সময় মিনিমাম 5 থেকে 5.5 ঘন্টা যাবেই ভাইয়া, কোনোদিন হচ্ছে 6 ঘন্টা প্লাসও যাইতে পারে এইটুকু কাজ। এখন আমার কথা হচ্ছে অ্যাডমিশনে আসলে ভাই প্রত্যেকদিন কতক্ষণ পড়ানো লাগে, এই কোয়েশ্চেনটা আসলে টোটালি ডিফারেন্ট। মানে টোটালি আসলে মানে কেমন বলবো, মানে পার্সন টু পার্সন লিটারালি ভ্যারি করে, ইভেন ডে টু ডেও ভ্যারি করতে পারে। আমি এমনও হয়েছে অ্যাডমিশন টাইমে হচ্ছে 10 আওয়ার্স প্লাস পড়াশোনা করছি, টেবিলের ভিতরে আসি 10 আওয়ার্স প্লাস 24 ঘন্টার ভিতরে, এমন হয়েছে। ইম্পসিবল এমন না। আবার এমনও হয়েছে যেদিন হচ্ছে যে আমি 2 ঘন্টাও পড়ি নাই, 2 ঘন্টাও পড়ি নাই। কেন? সেদিন হচ্ছে কোনো একটা কাজ ছিল, কোনো একটা মানে ধরো ফ্রেন্ডের সাথে, হোয়াট এভার ইট ইজ, বাট এটা কখনোই রেগুলারলি মেনটেন করা যাবে না। এবং আমি বলতেছি না যে এটা খুব একটা হেলদি রুটিনের কথা না, তোমার মিনিমাল টার্গেট রাখবে যে না আমি হাইয়েস্ট না আমি লোয়েস্ট, আমি রাখবো হচ্ছে মিনিমাম 6 থেকে 6.5 ঘন্টা অথবা 7 ঘন্টা, এই টাইমটা মিনিমাম হচ্ছে রাখবো আমার পড়াশোনার ক্ষেত্রে। এখন তুমি একটা অফলাইনে কোচিং এ যাচ্ছ বা একটা লাইভ ক্লাস করতেছো, যেখানেই হচ্ছে যে ধরো 3 ঘন্টা, ওটা কি তোর পড়ার সময়? উত্তরটা হচ্ছে না, ওটা বিন্দু মাত্র তোর পড়ার সময় না। পড়ার সময় মানে হচ্ছে নিজের পড়ার সময়, নিজে প্র্যাকটিস করতেছো, নিজের আগ্রহ নিয়ে শিখতেছো, ওই পড়ার সময়ের কথা বলতেছি। ওটা অবশ্যই কত হইতে হবে বলো তো? এই যে এরকম 6 থেকে 6.5 ঘন্টা। ওই যে একটা ক্লাস তুমি করতেছো, মানে যেটা লাইভ ক্লাস করতেছো অথবা যেটা হচ্ছে এয়ার ক্লাস করতেছো, এই যে শিখে ক্লাস করতেছো, ওইটা এই পড়ার টাইমের ভিতরে না। হ্যাঁ, তুমি যদি একটা রেকর্ডেড প্রোগ্রামের ক্লাস করো, যেখানে ভাইয়া লিটারালি যে জিনিসটা বোঝাচ্ছে ওটা তো বোঝার জন্য তোমার নিজের আগ্রহ সম্পূর্ণ, তাহলে ওটাকে তুমি অবশ্যই পড়ার টাইমের ভিতরে কাউন্ট করতে পারবা। ক্লিয়ার? তো এরকম ভাবে আসলে পড়ো, যেখানে ওখানে টাইম লস হওয়ার কোনো চান্স নাই। তুমি লাইভের ভিতরে আসো, লাইভের ভিতরে এই কথা, এই প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নের উত্তর দাও, উমুক একটা কমেন্ট করছে তুমুক, টাইম যে কিরকম ভাবে নষ্ট হয় বা হয় না সেটা আমরা খুব ভালো মতন জানি। সো লাইভ প্রোগ্রামের মধ্যে এটা একটা সব থেকে বড় প্রবলেম, যে প্রবলেমটা কখনো তুমি সলভ করতে পারবা না। ঠিক আছে, যে তুমি দেখবা যে লাইভ প্রোগ্রামের মধ্যে এক্সট্রা টাইম যাবেই, বাট রেকর্ডেড প্রোগ্রামের মধ্যে এরকম কোনো প্রবলেম নাই। ওকে, এখন আসো এই যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস একটু বুঝাই। সাবজেক্ট ইম্প্যাক্ট বুঝা, সাবজেক্ট ইম্প্যাক্ট বোঝা জিনিসটা কি? এই দুইটা জিনিস আমার জীবনে আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। যেমন দেখ, তুই জানিস যে ভাইয়া তোকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ঢাবি করার জন্য দাগাতে হবে। ধর তুই বায়োলজি বা ম্যাথ বাদে হয়তো বা কোনো একটা অপশনাল দাগানোর চিন্তা করতেছিস, বাট দাগাতে তো হবে এরকম। আচ্ছা, সো ম্যাথ প্লাস হচ্ছে আমাদের ফিজিক্স, এই দুই যে পার্টটা, এখানে যে এমসিকিউ গুলা থাকবে, হ্যাঁ, যে আমাদের বহু নির্বাচনী গুলা থাকবে, এটাও তো তোর 45 সেকেন্ডের ভিতরে উত্তর করতে হবে রে ভাইয়া। সো 45 সেকেন্ডের ভিতরে একটা ম্যাথ উইদাউট ক্যালকুলেটর সলভ করা কি খুবই ছোটখাটো কাজ মনে হচ্ছে? নাদান বাচ্চার মতন কাজ মনে হচ্ছে? উত্তরটা হচ্ছে না। প্রচুর পরিমাণে প্র্যাকটিস, প্রচুর পরিমাণে ক্ষিপ্রতা এবং প্রচুর পরিমাণে এক্সপার্টিস না থাকলে এটা কিন্তু খুবই সহজ কাজ না, সবগুলাই তুমি কমপ্লিট করতে পারবা না। বাট তুমি যদি আসলে চিন্তা করো কেমিস্ট্রি, তুমি যদি আসলে চিন্তা করো বায়োলজি, এখানে যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসবে, এগেন আমি যে কথা বলতেছি ফিজিক্সে যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসবে সবই তো আর ম্যাথ থাকবে এরকম না। ধর ম্যাথেও যে শর্ত রিলেটেড কোশ্চেনগুলো আসবে, ওই কোশ্চেনগুলো উত্তর করতে যেটা তুই পারবি আসলে থিওরিটিক্যাল, ওটা কি 10 সেকেন্ডের বেশি লাগবে না। এবং ওই দিক থেকে চিন্তা করতে গেলে সব থেকে বেশি আগায় থাকবে আমার কি বলতো ভাইয়া? বায়োলজি, কারণ এখানে থিওরিটিক্যাল জিনিসই বেশি। তারপরেই থাকবে কে? কেমিস্ট্রি। এন্ড কেমিস্ট্রি তো তোর হচ্ছে মাস্ট, দ্যাটস ওয়াই আমি কেমিস্ট্রিকে সব থেকে উপরে লিখছি। যে ম্যাথ দাগাবি, বায়োলজি বাদ দিবি, তার জন্য কেমিস্ট্রি মাস, যে হচ্ছে যে ম্যাথ বাদ দিবি, বায়োলজি দেখাবি, তার জন্য কেমিস্ট্রি মাস। তো কেমিস্ট্রির একটা যে থিওরিটিক্যাল কোশ্চেন, এটা তো উত্তর করতে তো 10 সেকেন্ড লাগে। সো তুই আগে ওটাকে কর না, ওটার ভিতরে বেশি প্রায়োরিটি দিয়ে চিন্তা কর না, কারণ ওখান থেকে বাঁচানোর সময়টা তো তুই পরবর্তীতে ম্যাথ বা ফিজিক্সের যে টাইম, মানে যেগুলাতে হচ্ছে যে লাগবে আসলে আমার পড়তে হবে বেশি, সেগুলাতে দিতে পারবা। কথা বোঝা গেছে? সো এই অপশনটা তুমি অবশ্যই একটা চিন্তায় রাখতে পারো, টেন্ডেন্সিতে নিয়ে আসতে পারো। এরপরে আবার আসে হচ্ছে সব বিষয়ে গুরুত্ব দেওয়া, এটা আবার অবশ্যই গুরুত্বপূর্ণ, সব বিষয়ে গুরুত্ব দেওয়া। এই জিনিসটা আমি না করাতে ফেসে গেছি। কেমন ফেসে গেছি? বায়োলজি পড়তাম না, পিসিএম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছাড়া আর কিছু পড়বো না, এই চিন্তা ভাবনা নিয়ে এখন কিভাবে ফেসে গেলাম? বায়োলজি এখন দাগাতে হবে, বায়োলজি না দাগালে ইংরেজি বাংলা দাগাতে হবে। ওই ইংরেজি বাংলাতে যে প্যাঁচ দেয়, ইংরেজি তো আমি আধা বুঝি না, তাহলে বায়োলজি আমার জন্য সেফ জোন। এখন বায়োলজি যে দাগাবো, বায়োলজি আমি পড়ি নাই, কেমনে দাগাবো? এখানেই আসছিল হচ্ছে মেন খেলা। সো তো আমি আসলে শুরু করছিলাম 1 মাস আগে থেকে, ঢাবি পরীক্ষার 1 মাস আগে থেকে এই বায়োলজির প্রিপারেশন নেওয়া। আমি প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতাম এবং হচ্ছে টেকনিকগুলোকে মনে রাখার চেষ্টা করতাম। ইনশাল্লাহ আল্লাহ আমার সহায় হয়েছিল, আমি পারছি।
সো তোমার ক্ষেত্রে এমন হবে ভাইয়া, তুমি মাথায় রেখো তুমি হচ্ছে যে আর একটা ইংরেজি দাগাবা না কি দাগাবা, বাংলা দাগাবা নাকি বায়োলজি দাগাবা নাকি ম্যাথ ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এটি দাগাবা, এটা টোটালি তোমার উপরে চিন্তা ভাবনা করতেছে তুমি কি দাগাবা। কোন সিদ্ধান্তহীনতায় যদি ভোগো কাইন্ডলি কমেন্ট করে সেটা জানাতে পারো, বাট বিলিভ মি সব সাবজেক্টেই তোমার গুরুত্ব দিতে হবে। যেটা তুমি অপশনালের বদলে দাগাচ্ছ বা অপশনাল হিসেবে দাগাচ্ছ সেটারও ইম্পর্টেন্ট মোটেও কম না, সেটাকেও খুব ভালো মতন গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে, কারণ ও তোমার আলটিমেটলি মার্ক কন্ট্রিবিউট করতেছে একটা টপ রেজাল্ট করতে বা অথবা মেরিটের ভিতরে জায়গা করে নিতে। ক্লিয়ার? সো আশা করি A to Z জিনিসটা বুঝা গেছে। বেসিক কমপ্লিট না থাকলে আমরা এই 4টা স্টেপ প্রত্যেক দিন ফলো করে পড়াশোনা করবো, ইনশাল্লাহ তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, প্লাস তুমি হচ্ছে ভালো একটা জায়গার মধ্যে মানে জাস্ট খালি মেরিটে যুক্ত হবে এমন না, ইনশাল্লাহ টপও করতে পারবা। সাথে সাথে এই 2টা বোনাস পয়েন্টও আমরা মনে রাখবো। সো তুমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে আমাদের যে হালকস্টার ইউনিভার্সিটি ইউনিট প্রোগ্রাম সেটার লিঙ্ক দেখতে পারো, সেখানে যেতে পারো, সেখানকার ডেমো ক্লাসগুলো চেক করতে পারো এবং তোমার পছন্দ হবে অবশ্যই যুক্ত হয়ে যাও। আজকে সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। স্টিল যে প্রবলেমগুলো ফেস করতেছো, ডু কমেন্ট অ্যান্ড লেট আস নো, উইল ট্রাই টু সলভ ইট আউট। ক্লিয়ার? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।